সুপ্রভাত বন্ধুরা, আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 163তম জন্মদিন। এই দিনটিকে আজকে বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হবে। উষার আলো আমাদের যে প্রাতঃভ্রমণ সমিতি, সেই প্রাতঃভ্রমণ সমিতির তরফ থেকেও আমরা সুলতানপুর পঞ্চায়েত পার্কে আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানাবো এবং এই শ্রদ্ধা জানানোর যে অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। উষার আলো দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছি। অনুষ্ঠানের সূচনা করব আমরা গুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। মাল্যদান করবেন আমাদের উষার আলোর সভাপতি মাননীয় শঙ্করলাল কর্মকার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন পালন আমরা এখানে করছি। উষার আলো আমাদের প্রাতঃভ্রমণ সমিতির পক্ষ থেকে এখানে আরো অন্যান্য সংগঠন তারা করছে। আজকে শুধু এখানেই নয়, সারা বাংলা তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের সীমানা পাড়িয়ে সারা পৃথিবীতে কবিগুরুকে আজ শ্রদ্ধা জানাচ্ছে। কবিগুরু সম্পর্কে দু চার কথা বলবো, কারণ আজকে
এখানে আমাদের অনেকেই আছে, কেউ সঙ্গীত, কেউ নৃত্য আবৃত্তি পরিদর্শন করবেন। আমাদের অনুষ্ঠান খুব বেশি দীর্ঘায়িত করা যাবে না। শুধু একটা কথাই বলবো, কবিগুরু তার যে জীবনী যদি আমরা কিছুটা হলেও আমরা আলোচনা করে দেখবো, আমরা যারা বর্ণনা বিশেষ করে আমাদের এটা প্রাতঃভ্রমণ সমিতি, তিনি প্রতিদিন ঠিক 10টার মধ্যে তিনি বিছানায় যেতেন, অর্থাৎ তিনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। আর ঠিক তেমনভাবে ভোরবেলায় উঠতেন, যেখানে ঠাকুর না কেন তিনি এই দুটো জিনিস তিনি বজায় রাখতেন। আর একটা কথা, তিনি কিন্তু নিজের শরীরের প্রতি সবসময় যত্নবান ছিলেন। একবার তিনি সকালবেলায় উঠে নিম পাতা শরবত তাকে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে কাঁচের গ্লাসে। আরেকজন অতিথি এসেছেন, তিনি দেখছেন যে এরকম আমাকে তো দিলেন না, শুধু ওনার কবিগুরুকে দিলেন। তখন কবিগুরু বুঝতে পেরেছে একটা ভুলে যাওয়া একটা পরিবর্তন করছেন, এটা কিন্তু নিম পাতার শরবত আমি সকালে প্রতিদিন খাই, আপনি খাবেন? এই কথাটাই কারণে বললাম, কবিগুরু তার যে জীবনাচরণ, সেখান থেকে আমরা যারা প্রাতঃভ্রমণ করি, এইটা কিন্তু আমাদের, যদিও আমরা অনেক অভ্যস্ত, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম দেখবেন তারা রাত্রিবেলায় আপনার ছেলে মেয়ে নাতি নাতি 1টা 2টো 3টে পর্যন্ত তারা মোবাইল নিয়ে রাত জেগে আছে। আমাদেরও অনেকের অভ্যাস হয়ে গেছে। দ্বিতীয় কথা যেটা বলবো, রবীন্দ্রনাথ আমরা বিশেষ করে যখন স্কুলে পড়েছি, স্কুলে পড়তে আমরা সেখানে বিভিন্ন অনুষ্ঠান, তার আগে প্রায় 1 মাস আগে থেকে আমাদের যে সমস্ত রিহার্সাল সেগুলো আমাদের হতো। সেই যে প্রথা, সেটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। ইউনিভার্সিটিতেও আমরা মনে আছে যখন কলেজে পড়ি, প্রতি বছর আমি আমার কথা বলতে পারি, যেটা 25শে বৈশাখ হলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যেতাম, এবং জোড়াসাঁকোতে হয়তো দেখা যায় প্রতি বছর যাচ্ছি, মাঝে মাঝে জোড়াসাঁকো ছেড়ে আবার রবীন্দ্র যে সদন সেখানেও যেতাম। সেই দিনগুলো এখন খুব মনে পড়ে। এখানে আবার ভালো লাগে, আমরা এখানে মিলে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো যে কবিগুরুর বিশেষ করে দুটি যে গ্রন্থ, ছেলেবেলা এবং জীবন স্মৃতি, এই যদি ধরে নেওয়া যায় এবং তারপর যদি রবীন্দ্রনাথের সেই স্মৃতিবিজড়িত যে বাড়ি, যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যদি যাওয়া যায়, অনেকের ধারণা শুধু 25শে বৈশাখ 22 শ্রাবণ পাকাতে নয়, প্রতিদিন খোলা থাকে। এবং সেখানে যদি যাওয়া যায় এবং সেখানে গাইড আছে, গাইডরা, এবং আমি বেশ কিছুদিন সেখানে কিন্তু ওই জোড়াসাঁকো যে আমি গাইড হিসাবে ছিলাম, যখন স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু ওখানে আমি কিছুদিন আমি নিজেও যে বিদেশিরা যারা আসতেন তাদেরকে ওই গাইডের কাজ আমি করেছি। সেই জন্য এই দিনটি আসলে তখন মনটা ভারাক্রান্ত হয়ে যায়, সেই সমস্ত সেই পুরানো দিনের কথা মনে পড়ে যায়। যখন স্কুলে গেছি, স্কুলে গিয়ে আমি রবীন্দ্র জন্মজয়ন্তী বাড়িতেও পালন করেছি, এখানেও আমরা সবাই পালন করছি। রবীন্দ্রনাথকে আমরা বেশি করে জানবো, এই কথাই বলবো, তার সম্পর্কে অনেক কিছু বলা যায়। 2-1টি কথা বলবো। রবীন্দ্রনাথ বিশেষ করে একটা ছোট গল্প, যে তার হাত দিয়েই ছোট গল্প, যে একটা ছোট চারা গাছ একটা বিশাল একটা বই হয়ে একটা রূপ ধারণ করেছে। তার ছোট গল্প দেনা পাওনা, যেটা আজও প্রাসঙ্গিক। আজও আমরা দেখি যে অনেক এই যে পণ প্রথা, সেটা সমাজ থেকে যায় না। রবীন্দ্রনাথ সেই সময় কিন্তু ভেবেছি। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ 1913 সালে যখন নোবেল প্রাইজ পেলেন, এবং তারপর থেকে, যদিও তার আগে থেকে তিনি বিদেশ ভ্রমণ শুরু করেছিলেন, সারা পৃথিবী থেকে যখন আমন্ত্রণ এসেছিল, সেই আমন্ত্রণে সারা দিয়ে তিনি 5টি মহাদেশের 33টি দেশে তিনি কিন্তু গেছেন। আমি এই কিছুদিন আগে যখন ইন্দোনেশিয়া গেছিলাম, তখন আমার ওখানে ভালো লাগছিল রবীন্দ্রনাথ সম্পর্কে যে সমস্ত তিনি ইন্দোনেশিয়া গেছিলেন 1921 সালে, সেইগুলো আমি কালকে বসে বসে ভাবছিলাম। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে জানলাম, তারা আমাদেরকে বলছেন এখানে এসে রবীন্দ্রনাথ, আপনার ভালো লাগছে যে আমি যেখান থেকে এসেছি সেই রবীন্দ্রনাথ সম্পর্কে আমি এখানে এসে জানলাম। তা সেই জায়গায় বলবো, দীর্ঘায়িত করবো না, যে রবীন্দ্রনাথ সম্পর্কে বলে শেষ করা যায় না। একটা কথাই বলবো, যে আমরা যারা এখানে আছি, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যারা যাননি,
তারা যাবেন। সেখানে গেলে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানা যায়। আর রবীন্দ্রনাথ সম্পর্কে আর কিছু বলবো না, এখানে ধন্যবাদ। এবার আমি তপনদাকে বলবো, সুধীবৃন্দ, শুভ সকাল। চিরনন্দনের দিন দিল ডাক আজ 25শে বৈশাখ। কবিগুরুকে প্রণাম, কবিগুরুকে প্রণাম। আজ উপস্থিত সকল রবীন্দ্র অনুরাগী দর্শক সাধারণকে আমাদের উষার আলো সংগঠনের পক্ষ থেকে আমি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ বাঙালি তথা ভারতবাসী জাতীয় জীবনের সেই স্মরণীয় এক আবেগ মিশ্রিত পূর্ণ দিন 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সাহিত্যের সঙ্গে, আমাদের সঙ্গীতের সঙ্গে, আমাদের জীবনের প্রতিটা আবেগের সঙ্গে বিজড়িত হয়ে আছেন। তিনি আমাদের কাছে শুধু একজন ব্যক্তি মাত্র নন, একটি জাতির সমগ্র জীবনের আধার। মানব প্রেমিক, প্রকৃত প্রেমিক, বিশ্বপ্রেমিক, বিশ্বনন্দিত, বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের এই নিবেদন উষার পক্ষ থেকে আপনাদেরকে আনন্দ করতে অনুরোধ করছি। ধন্যবাদ। ও বাবা, এখানটায় মেলা লাগবে নাকি? চারিদিকে কত মানুষের জট লাগছে, চারিদিকে আলো ঝলমল
হচ্ছে, কোন ঠাকুরের পূজা হবে বাবু? এখন তো কোনো পরব নেই, টুসু পরব নেই, ওলা বিবির পূজা নেই, কি হবে গো? জমিদার বাবুর ফটকের সামনে এত লোক কেনে জমা হয়েছে? কি সুন্দর করে সাজাইছে, আলো ঝলমল করছে। ও বুধুয়া, তুই হাতের কাজ তাড়াতাড়ি সেরেলে কেন? আমরা মেলা দেখতে যাব, চুড়ি কিনে দেব, খোপা কিনে দেব। ও বুধুয়া, তুই কি জানিস না আজকে বুড়া বাপটা রবি ঠাকুর উয়া বাজিছে অঙ্গনে বিনন বসুরি বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কণ
পরে পরে থাকতে পারে মান ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জগৎ মনে নেওয়া সহজ ভালো মন্দ যাহাই আসে সত্যের এলাও সহজ অনেক ঝঞ্ঝা কাটিয়ে উঠি এলে সেটির বন্ধ দেখে জলের তলে পাহাড় ছিল তুমি আমার
রবীন্দ্রনাথ গিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে, তার ঠাকুরদাদার নাম কি ছিল? মহর্ষি রামকানাথ ঠাকুর। এবার উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। উনি কি জন্য বিখ্যাত? উনি 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপর 1919 সালে যখন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে হয়েছিল, তখন তিনি জালিয়ানওয়ালাবাগের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে উনি যে নাইট উপাধি পেয়েছিলেন সেটা তিনি পরিত্যাগ করেছিলেন। আরেকটা কিসের জন্য রবীন্দ্রনাথ বিখ্যাত? 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, তখন হিন্দু মুসলমানের মধ্যে যাতে সম্প্রীতি বজায় রাখা যায়, সেই জন্য হিন্দু মুসলমানের মধ্যে যে রাজবন্ধন, সেই রাজবন্ধনের এটা উনি করেছিলেন। আর উনি কি জন্য বিখ্যাত? আজকে আমরা সবাই শান্তিনিকেতন যাই, দোলের সময় সবাই বলি চলো শান্তিনিকেতন, চলো শান্তিনিকেতন। সেই যে ভুবনডাঙ্গায়, বোলপুরের বীরভূমের ভুবনডাঙ্গায় যে শান্তিনিকেতন অর্থাৎ খোলা মাঠে গাছে নিচে স্কুল হবে, কলেজ হবে, বিশ্ববিদ্যালয়, সেটারও প্রবর্তক তিনি ছিলেন। তার জীবনটা যে খুব সুখের গেছে তা নয়। খুব অল্প সময়ের মধ্যে তার মা মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, দুটো হয়নি, একটাই হয়েছিল। 39টা দেশ ভ্রমণ করেছে, কত কবিতা লিখেছে, কত আবৃত্তির জন্য আমাদের করেছেন, কত গান লিখেছেন, কত নৃত্যনাট্য লিখেছেন, কত উপন্যাস লিখেছেন। অসীম অসীম, সত্যি তুলনা করা যায়। পৃথিবীতে এমন কোন সাহিত্যিক, নাট্যকার বা কবি বানায়নি যিনি রবীন্দ্রনাথের সমকক্ষ হতে পারে। সেই জন্য আমরা অনেক সময় বলি পৃথিবীতে সাগর অনেকগুলো আছে, একটা সাগরের সঙ্গে অন্য একটা সাগরকে তুলনা করা হয়, কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছে মহাকাশ, যে আকাশের সঙ্গে অন্য কোনো আকাশের তুলনা হয় না। আকাশ একটাই, সেরকম পৃথিবীতে আমাদের রবীন্দ্রনাথ একটাই। রবীন্দ্রনাথ সম্বন্ধে এইটুকু ছোট রচনা বলি। এইবার রবীন্দ্রনাথকে নিয়ে আমার ছোট্ট একটি রচনা, রবীন্দ্রনাথের একটা কবিতাকে নিয়ে, সেই কবিতাটা অবলম্বনে আমি ছোট্ট একটু একটা প্রতিবেদন করতে চাই। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপে, সেই রূপে জানেন যুবরাজ দুবিঘে জমি হারিয়েছিল। হঠাৎ একদিন জমিদার বাবু আমাকে ডেকে পাঠালেন। আমি প্রশস্ত চিত্তে হন হন করে জমিদার বাবুর বাড়ি এগিয়ে গেলাম। তখন কিছু লোক আমাকে রাস্তায় জিজ্ঞেস করলো, কি কোথায় যাচ্ছ? আমি বললাম যাচ্ছি জমিদার বাবুর বাড়িতে। কেন? সুখবর আছে। জমিদার বাবু যখন আমাকে ডেকেছেন তখন নিশ্চয়ই সুখবর। জমিদার বাবু তখন বললেন, জানো আমার যে পুকুর রাঙ্গা জমিটা আছে সেটা আমি বড় করবো, দড়িতে প্রশ্নে সেটাকে আমি সমান করবো, আর সেটাকে একটা সুন্দর ফুলের বাগান বানাবো। সেখানে ফুলের গাছ থাকবে, লতাবাড়ি গাছ থাকবে। তোমার যে ছোট্ট জমিটা আছে ওই ফাঁকে তোমার যে দুবিঘে জমিটা আছে সেটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। আমি তখন আমার বুকটাই পড়ে উঠল, জমিদার বাবু ইচ্ছে থেকে আমার জমিটা চলে যাবে। আমি তখন বললাম, আছে বড় আর সব গেছে, তুমি স্বামী ভূমির অন্তরায় চেয়ে দেখা আছে বড় পরিবার মতো ভাই। বাবু বলিলেন, ওটা দিতে হবে। সজল চোখে আমি বলিলাম, বললেন যেখানে সব যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈনিক গায়ে বেশি বসে নাই এমন ছাড়া। আমি অবশ্য আমি চোর নই, এই বিদেশে আমার গাছের ফল যদি আমি গাই তাতে কি আমি চোর হই? কথা মনে পড়ে গেল, সেই মনে পড়ে দৈষ্ণের ঘরে রাত্রে নাহিত ঘুম, অতি ভোরে উঠে তাড়াতাড়ি রাম আম শুনবার ধন, সেই সুমধুর শব্দ স্তব্ধ পাঠা পলায়ন অবিরাম হয় আর কোথাও ফিরে বাবু এগিয়ে বাবু বাবু আমাকে মেরেই যাচ্ছে। বাবুকে বললাম, বাবু আছে শেষে বললাম, তুমি মহারাজ সাধু বলে আমি আছি যখন, আমি আছি যখন, আমি আছি যখন। তুমি
Oh